জয়পুরহাটে তারেক রহমানের বিরুদ্ধে মামলা খারিজ। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 7 জন খালাস। উত্তরাঞ্চলে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছে। আহতদের অনেককেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি এবং ঢাকা মেডিকেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুরের প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের পন্থীদের 5 দিনের জোর ইজতেমা সম্পূর্ণ হয়েছে। এরপর থেকেই ইজতেমা ময়দানে পুরোপুরি জুবায়ের পন্থীদের দখলে রাখা হয়। নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা মানতে নারাজ। এমন পরিস্থিতিতে রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ ঘটনায় নিহত হন 3 মুসল্লি, আহত হয়েছেন শতাধিক। কামারপাড়া ব্রিজ থেকে ওই মোড় পর্যন্ত মানুষে একদম ভরা ছিল। তো ওইখান থেকে আমাদের সাথী দেখে মাদ্রাসার ছাত্ররা ওই প্রথম গেটের ওই পাশে যেখানে বিদেশি মেহমানরা থাকে সেইখানে ছাদে উঠে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে। 4-5 জন ছেলে ট্যাগার আছে, ট্যাগার সাথে যাওয়ার পথে সব করে যেন একটাই মারলো। তার গরু জব বলে যে রক্ত বের হয়, আমাদের সামনে রক্ত বের হতে থাকলো। আমাদেরকে গেট দিয়ে আটকে রেখেছে, আমাদেরকে মারছে। আমাদের কালকে 3-4 থেকে ওনারা এরকম জবাই করে দিচ্ছে, ওই যে গেটের মধ্যে জবাই করে দিচ্ছে। তাহলে এটা তো কাম্য না। মুসলমান তো মুসলমান ভাই এই জন্য মুসলমান কাটাকাটি করবে। এটা মুসলমানের চরিত্র না, যারা এটা করতেছে তারা বিন চরিত্রের মানুষ। এদিকে বুধবার সকাল থেকেই মাঠ দখলে রয়েছে সাত অনুসারীদের। ইজতেমা ময়দানেই 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত জোর ইজতেমা করতে চান তারা। আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মুসল্লিরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুনিদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে আলোচনার পর ইজতেমা হবে কিনা সে ব্যাপারেও সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনায় সাতপন্থীদের কার্যক্রম বন্ধ ও নিষিদ্ধের দাবি জানায় মাওলানা জুবায়েরের অনুসারীরা। অন্যদিকে ইজতেমাকে কেন্দ্র করে মারামারির জন্য দুঃখ প্রকাশ করে সরকারের নির্দেশে মাঠ ছেড়ে দেওয়ার কথা জানায় সাতপন্থীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। তাবলিগ জামায়াতের ইজতেমাকে কেন্দ্র করে চলমান অস্থিরতা নিরসনে বুধবার সচিবালয়ে জুবায়ের ও সাতপন্থীদের সাথে বৈঠক করে সরকার। বৈঠক শেষে ইজতেমা মাঠে হামলা, নিহত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করে মাওলানা সাদের অনুসারীরা জানান সরকারের নির্দেশনা মেনে নিচ্ছেন তারা। কেউ কারোর সাথে ইভেন একটা উঁচু গলায় কথা বলার দরকার নেই। কোন রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোন রকম মারামারি না হয়, কোন রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। আমাদের পক্ষে সবাইকে বলছি, কেউ যেন কোনো রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোনো রকম ভয়েস দেয়া, কোনো রকম লাইভে যাওয়া, ভুলও আপনারা এটা করবেন না। দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে, ইসলামের সুনাম নষ্ট হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করা থেকে উভয় পক্ষ বিরত থাকবেন, দুইজনের কাছে আকুল আবেদন করছি।
সাতপন্থীরা চলে যাওয়ার পরপরই মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সরকারের সাথে বৈঠক করে জোবায়েরপন্থীরা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন, ইজতেমা মাঠের ঘটনা দুপক্ষের সংঘর্ষ নয়, ঘুমন্ত মানুষের উপর সাতপন্থীদের হামলা। তাদেরকে দেশবিরোধী শক্তি হিসেবে অভিযুক্ত করে নিষিদ্ধের দাবি জানান মাওলানা জোবায়েরের অনুসারীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার সাথে যুক্তদের ছাড় পাওয়ার সুযোগ নেই। ইজতেমা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুপক্ষের আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। বৈঠকে দুপক্ষকে শান্ত থাকার পাশাপাশি আপাতত তুরাগ তীরে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হিংসায় নয় 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে অন্যায় নির্যাতনের জবাব দেয়া হবে। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বে গণতান্ত্রিক আস্থা বা ভোট হিসাবে বিবেচিত সেই ভোটের আস্থাটি আমাদেরকে অর্জন করতে হবে। সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটি হয়নি, এবং সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটিতে আস্থা অর্জন করতে হলে শুধু তো মুখের কথা বললে হবে না। আমরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কি করতে চাই, মানুষ এটি জানতে চায়। জয়পুরহাটে তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহী ও মানহানির মামলা খারিজ করে দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেশদ্রোহিতার অভিযোগে 2017 সালের 13 ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। মামলাটি খালাস দেয়ায় সদরের কোর্ট চত্বর হতে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সহ নেতাকর্মীরা অংশ নেন। মিথ্যা মামলার আজকে খালাস পেল। এই খালাস পাওয়ার কারণে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই খুশি। সেই খুশির জন্য আজকে আমাদের সব নেতৃবৃন্দ কোর্ট চত্বরে উপস্থিত হয়েছে, এবং এখান থেকে আমরা কোর্টের বাইরে যেয়ে আমাদের উৎসব পালন করব। আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এছাড়াও মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে উচ্চ আদালত। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। এই নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। আলোচিত এই মামলার তদন্ত শুরু বিএনপি সরকারের আমলেই। পরবর্তীতে 11 সরকারের সময় অভিযোগপত্র দাখিলের মাধ্যমে শুরু হয় বিচার। সাক্ষ্য গ্রহণ করা হয় 28 জনের। তবে রাজনৈতিক পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু হয় নতুন করে তদন্ত। তখনই অভিযুক্ত করা হয় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গোয়েন্দা সংস্থার কয়েকজনকে। ফাঁসির আদেশ দেওয়া হয় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জনকে। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে খালাস দেওয়া হয় 7 জনকে। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকে এই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন, এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি।
মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। নিরপরাধ কাউকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার 10 আসামিকে চট্টগ্রাম আদালতে ভাঙচুর ও হামলা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এই মামলায় গ্রেফতার দেখানো আসামিরা হল আমান দাস, রনিত দাস, নয়ন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, দুর্লভ দাস, সুমিত দাস, গগন দাস ও সোনু দাস। এরা প্রত্যেকেই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের আলিফ হত্যা মামলার আসামি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় গত 25শে নভেম্বর গ্রেফতার হন সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয়। আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। পরবর্তীতে আইনজীবী আলিফ হত্যা সহ আদালতে ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় 6টি মামলা হয়। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন হামলা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের আদালতে পুলিশ 10 দিনের এই রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলার ঘটনায় সাইফুল ইসলাম নামের এক যুবক নিহত ও অর্ধশতাধিক আহত হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা সংক্রান্ত আলাদা মামলা হয় সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। গত 17 আগস্ট চট্টগ্রাম মহানগরীর বায়জিত এলাকা থেকে গ্রেফতার হন এম এ লতিফ। এবার পাকিস্তানের করাচি থেকে আগের চাইতেও দ্বিগুণ পণ্যের কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে এমভি ইউয়ান জিয়াং ফা ছাং নামের আগের জাহাজটি। আগামী শুক্রবার জাহাজটি বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি শিপিং কোম্পানির বন্দর কর্তৃপক্ষ এই বিষয়টি জানিয়েছে। এবার জাহাজটিতে সম্ভাব্য 825টি TUS কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামিয়ে অন্তত 1200 TEUS কন্টেইনার নেয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। তবে জাহাজটির বন্দর জলসীমায় পৌঁছানোর পরেই সঠিক হিসেব পাওয়া যাবে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজের যোগাযোগ চালু হয় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়েও দ্বিগুণেরও বেশি কন্টেইনার রয়েছে। মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ, ভোগ্যপণ্য এইসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। জাহাজটির স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে রিজেন্সি লাইন্স লিমিটেড বাংলাদেশ। এর নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা জানান, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কন্টেইনার আনার হার বেড়েছে। উত্তরাঞ্চলে চলছে শীতের দাপট। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার গাড়ি সহ বিভিন্ন যানবাহন। পঞ্চগড়ে টানা 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সাথে শীতল বাতাসে জুবুথুবু হয়ে পড়েছে শিশু, বৃদ্ধরা। গরম কাপড় না থাকায় নির্ঘুম রাত পার করছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। দুর্ভোগ বেড়েছে রিকশা ও ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষের। এদিকে মৃদু শৈত্যপ্রবাহের পর গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়। জেলার তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে আন্তর্জাতিক
অভিবাসী দিবস। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মানিকগঞ্জে শোভাযাত্রা হয়েছে। পরে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। রাঙামাটিতে বিদেশগামী দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। টাঙ্গাইলে জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ৩ জনকে সম্মাননা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জে পুলিশ লাইন থেকে র্যালি বের হয়। পরে টিটিসি মিলনায়তনে হয় আলোচনা সভা। সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী জাতীয় প্রবাসী মেলার অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। ভেঙে পড়ছে ছাদ, খসে পড়ছে দেয়ালের পলেস্তরা। চরম ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হতশ্রী অবস্থা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ভবনের। পরিবেশ নেই লেখাপড়ার। ভবনের বেহাল দশায় চরম আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা। 1872 সালে মহারাজগঞ্জ হাই স্কুল নামে এর যাত্রা শুরু হয়। 1909 সালে ব্রিটিশ সরকার স্কুলটি জাতীয়করণ করে। 13 একর জমিতে ঐতিহ্যবাহী স্কুলটিতে প্রভাতী ও দিবা এই দুই শিফটে শিক্ষার্থী 1700 জন। স্কুলটির দোতলা ভবন নির্মাণ করা হয় 1972 সালে। 52 বছরের পুরাতন এই ভবনটির সবগুলো ক্লাসরুম এখন জরাজীর্ণ। আমাদের স্কুলের যে দেয়াল খসে পড়ে, আমার বন্ধুরা গায়ে পড়ছে। তারা আমরা চাই যে আমাদের স্কুলটা সুন্দরভাবে গোছানো থাকুক। স্কুলে উপরের যে ক্লাসটা সেগুলো খুশি করে আমাদের এর মধ্যে একটা বন্ধুর গায়ে পড়েছে, আমরা অনেক আতঙ্কে আছি। মাঝে মাঝে শিক্ষার্থীদের গায়ে উপর থেকে কংক্রিট ভেঙে পড়ে। আমরা যখন বোর্ডে শিক্ষার্থীদের ক্লাস করায় বোর্ডে লিখতে হয়, সেখান থেকেও দেওয়াল থেকে বালি জ্বরে লিখতে অসুবিধা হয়। কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমরা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় আলাপ করেও এর সমাধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাকে আমরা জানিয়েও এর ফল এখন পর্যন্ত ভোগ করতে পারি নাই। ভবনটি সংস্কার কাজ শুরু করেছে ঝালকাঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। যদিও স্থানীয়দের অভিযোগ তা নামমাত্র, আর কাজও চলছে ধীরে। কোনো কাজই হইতেছে না। আর এই স্কুলের যে বর্তমান পরিস্থিতি, এটা 1909 সালে করা হয়েছে। এখন পর্যন্ত আসলে কোনো উন্নতি নাই। কোনো জায়গা দিয়ে ভবন ভাঙতে পড়তে আছে এবং খুবই খারাপ অবস্থা। স্কুল নতুন করে নির্মিত হইবে, কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই। আমরা বিনীত আবেদন জানাচ্ছি যে যেন এই স্কুলটা নতুন করে নির্মিত করা হোক। স্কুলের প্রধান শিক্ষক জানান, একটি 6 তলা ভবন নির্মাণে আগের টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার করা হবে। পশ্চিম পাশে যে ভবনটির সংস্কারের কাজ চলছে তা সম্পন্ন করে হস্তান্তর করবেন এবং পরবর্তীতে তারা যতদূর সম্ভব দ্রুত গতিতে পূর্ব পাশের ভবনটিও তারা সংস্কার করবে এই বলে আমাকে আশ্বস্ত করেছেন। তিনি আমাকে আরও জানিয়েছেন যে বিদ্যালয়ে একটি 6 তলা নতুন ভবনের টেন্ডার হয়েছে। পূর্বের টেন্ডারটি বাতিল হবে, নতুন করে আবার টেন্ডার করে তারা অতি শীঘ্রই কাজ শুরু করবে বলে আমাকে আশ্বস্ত করেছে। স্কুলটির শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত নতুন ভবন চায় ঝালকাঠিবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো নির্মাণে কর্মশালা হয়েছে টাঙ্গাইলে। দুপুরের শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এতে অংশ নেন অন্তত 2000 নেতাকর্মী। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সাতক্ষীরায়। শহরের সঙ্গীত মোড় থেকে র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। বিজয় মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় মিছিলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে গোপালগঞ্জে। কাশিয়ানী উপজেলার রাজপাট ক্যাম্পে 300-এরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়। নওগাঁ হানাদার মুক্ত দিবস পালন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 21শে পরিষদ। দিনটি উপলক্ষে মুক্তির মোড়ের কেন্দ্র শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে বরিশালে। সকালে নগর ভবনের সামনে কর্মসূচিতে অংশ নেন জমির মালিক, নির্মাণ শ্রমিক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চা শিল্প বিষয়ক সেমিনার হয়েছে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। শিক্ষায় আগ্রহ তৈরি ও শিশুদের মেধা যাচাইয়ে রংপুরে শুরু হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটির এই পরীক্ষায় অংশ নেয় 29,906 জন পরীক্ষার্থী। ধামরাইয়ের সাব রেজিস্ট্রার অফিস দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছে অফিস কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিজ উদ্যোগে আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করেন তারা। মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে নরসিংদীতে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জয়পুরহাটে তারেক রহমানের বিরুদ্ধে মামলা খারিজ। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 7 জন খালাস। উত্তরাঞ্চলে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।